আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কার ও ছাত্র কল্যাণ পরিদপ্তর পরিচালকের পদত্যাগ সহ ৬ দফা দাবিতে উত্তাল বুয়েট, তদন্ত রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থার ঘোষণা। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব মেনে নেওয়া হবে না বললেন কাদের, সব হারিয়ে বিএনপি ভারত বিরোধিতা করছে মন্তব্য। বিশ্বে খাবারের ৫ ভাগের ১ ভাগ অপচয় হয় বলছে জাতিসংঘ, ঠিকমতো খাবার পান না ৮০ কোটির বেশি মানুষ। গাজায় ইসরায়েলি হামলায় ক্রীড়াকেন্দ্রে আশ্রয় নেওয়া ১৫ জন সহ বহু ফিলিস্তিনি নিহত, তেল আবিবকে আরও $২৫০ কোটি যুদ্ধ সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র। এবং সিরিজ হার এড়াতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে নিয়ে চট্টগ্রামে টেস্ট খেলছে বাংলাদেশ, প্রথম সেশনে শ্রীলঙ্কার ব্যাটারদের দাপট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার যাওয়া যাক পুরো সংবাদে। ক্যাম্পাসে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের প্রবেশ ঘটনায় বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমতিয়াজ রাব্বি সহ জড়িতদের স্থায়ী বহিষ্কার সহ ৬ দফা দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালকের পদত্যাগও চান তারা। উপাচার্য বলেছেন, তদন্ত রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। রোববার সকাল ৭টায় আবার ক্যাম্পাসে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শাকের আদনানের রিপোর্টে দেখুন বিস্তারিত। দর্শক, আমরা রিপোর্টটির জন্য একটু অপেক্ষা করছি। বুধবার মধ্যরাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করার অভিযোগে আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুয়েটের পুরকৌশল বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমতিয়াজ রাব্বি সহ ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর মিজানুর রহমানের পদত্যাগ ও আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া সহ ৬ দফা দাবি তুলে ধরেন তারা। ইমতিয়াজ রাব্বির বুয়েট থেকে স্থায়ী বহিষ্কার এবং হল বাতিলের দাবি জানিয়েছিলাম। প্রশাসন কর্তৃক ইমতিয়াজ রাব্বির হল বহিষ্কার ইতোমধ্যে নিশ্চিত করা হলেও বুয়েট থেকে তার স্থায়ী একাডেমিক বহিষ্কার এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। লিখিতভাবে ইমতিয়াজ রাব্বির স্থায়ী একাডেমিক বহিষ্কার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আমাদের মাননীয় উপাচার্য আমাদেরকে মৌখিক ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন। আমরা এই মুহূর্তে এই দাবিটির বিষয়ে বুয়েট প্রশাসনের কাছ থেকে লিখিত নোটিশ এবং বাস্তবায়নের দাবি জানাচ্ছি। বুয়েট প্রশাসন শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বির হলের সিট বাতিল করলেও তাতে সন্তুষ্ট নন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে মধ্যরাত বহিরাগতদের প্রবেশের কারণে আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এর প্রতিবাদে হিসেবে আজ ৩০ মার্চ টার্ম ফাইনাল আমরা বর্জন করছি এবং আগামীকাল ৩১ মার্চের টার্ম ফাইনাল সহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করছি। বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বেলা 12:30টায় কর্মসূচি স্থগিত করা হয়। আমরা কেউই টার্ম ফাইনাল পেছাতে চাই না। আমরা বাধ্য হয়েছি অথরিটি নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে না পারার কারণে, তাদের স্বেচ্ছাচারিতার কারণে, আমাদের দাবির সাথে অ্যালাইন না করার কারণে আমরা বাধ্য হয়েছি আমাদের টার্ম ফাইনাল স্থগিত রাখতে। সো আমি জুনিয়রদের উদ্দেশ্যে এই মেসেজটা দিব, এটা আমাদের পরীক্ষা পেছানোর উৎসব না, বরং আমাদের দাবি না মানার একটা আন্দোলন। উপাচার্য বলেছেন, ৬ সদস্যের তদন্ত কমিটিকে ৮ এপ্রিলের মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের নিয়মের বাইরে আমি কিছু করতে পারবো না। একটা ছাত্রকে বহিষ্কার করতে হলে আপনারা জানেন, আমরা ডিসিপ্লিনারি কমিটি যাবে, তদন্ত হবে, তারপরে সেটা তার শাস্তি দেওয়া হবে নিয়ম অনুযায়ী। ২০১৯ সালে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী, এমপি কিংবা কোনো প্রভাবশালীর আধিপত্য মেনে নেওয়া হবে না। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগের আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্মুক্ত করে প্রতিযোগিতার সুযোগ করে দিয়েছেন। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে ৭১-এর মতো ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, তাই সবকিছু হারিয়ে বিএনপি এখন ভারত বিরোধিতায় নেমেছে। সামনে উপজেলা নির্বাচন, আমি এমপি, আমি নির্বাচনের প্রভাব বিস্তার করব, আমার একজন থাকবে, তাকে চেতানোর জন্য গোটা প্রক্রিয়া বাধাপ্রাপ্ত করব, এইটা হতে পারবে। যেই যত মন্ত্রী হন, এমপি হন, কারো প্রভাবিত হবে এবং কোনো প্রকার হস্তক্ষেপ কেউ করবে প্রশাসনিকভাবে ক্ষমতার জোরে, এইটা কোনো অবস্থায় অ্যালাউ করা যাবে না। বিশ্বে উৎপাদিত খাবারের 1/5 অপচয় হয়। প্রতিদিন খাবার নষ্ট হয় 100 কোটি টনের বেশি। বেশিরভাগ খাবার অপচয় হয় বাসাবাড়ি ও হোটেলে। জাতিসংঘের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। অন্যদিকে বিশ্বের প্রায় 80 কোটি মানুষ পর্যাপ্ত খাবার পান না। বিস্তারিত রফিকুল বাশারের রিপোর্টে। বিশ্বের প্রায় 80 কোটি মানুষ যখন না খেয়ে আছে, তখন লাখ কোটি ডলার মূল্যের খাবার ময়লার ঝুড়িতে ফেলা হচ্ছে। একদিকে গরিব মানুষ খেতে পারছে না, অন্যদিকে ধনীরা অপচয় করে ফেলে দিচ্ছে। জাতিসংঘের খাদ্য অপচয় সূচকে এই ঘটনাকে বৈশ্বিক ট্র্যাজেডি হিসাবে উল্লেখ করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, 2022 সালে যত খাবার নষ্ট হয়েছে তার 28% নষ্ট হয়েছে রেস্তোরাঁ, ক্যান্টিন ও হোটেলে। সবচেয়ে বেশি অর্থাৎ 60% খাবার নষ্ট হয়েছে বাসাবাড়িতে। এর পরিমাণ 63 কোটি 10 লাখ টন। বাড়িতে প্রতি বছর যে খাবার নষ্ট হয় তা এক বছরে বিশ্বে মোট উৎপাদিত খাদ্যের 1/5। খাদ্যের অপচয় কেবল মানুষের আদর্শগত ব্যর্থতা নয়, বরং পরিবেশের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন পরিবেশবিদরা। ফেলে দেওয়া খাবার থেকে বিপুল গ্রিনহাউস গ্যাস নির্গত হয়, যা বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী। ফেলে দেওয়া খাবার থেকে প্রতিদিন যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গত হয়, বিশ্বে প্রতিদিন বিমান চলাচলের কারণে নির্গত হওয়া গ্রিনহাউস গ্যাসের তুলনায় তা 5 গুণ বেশি। রফিকুল বাশার, চ্যানেল আই। অবরুদ্ধ গাজায় অবিরাম ইসরায়েলি হামলায় ক্রীড়া কেন্দ্রে আশ্রয় নেওয়া 15 জন সহ বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, চিকিৎসা সেবায় থাকা সহ বিভিন্ন কাজে নিয়োজিত 26 কর্মীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনী অভিযান বিস্তৃত করবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট। বৈরুত ও দামেস্ক সহ অন্যান্য অঞ্চলে হিজবুল্লাহকে প্রতিরোধে অভিযান চালানো হবে বলে জানান তিনি। গাজায় যুদ্ধের সমালোচনা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হওয়ার পরও ইসরায়েলে $250 কোটি ডলারের বোমা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 32,623 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 75,092 ফিলিস্তিনি। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আবার আমন্ত্রণ। এবারে নিয়োকেয়ার নিবেদিত ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ। শালিখা উপজেলার হাজামবাড়ি এলাকায় ইঞ্জিন চালিত যান মহেন্দ্র ও বাসের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 5 জন। নিহত 3 জনেরই বাড়ি যশোর জেলার বাঘারপাড়া থানায়। তারা হলেন বাঘারপাড়ার মধু শিকদার, নিরূপা রানী দে ও পুষ্পা রানী দে। দুর্ঘটনায় আহত 5 জনকে মাগুরা ও যশোর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হতাহতরা মাগুরা জেলার শ্রীপুর উপজেলা সদরে একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন।
মাগুরা জেলার শালিখা উপজেলার হাজামবাড়ি এলাকায় যশোরগামী একটি বাসের সাথে মহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হলে ওই হতাহতের ঘটনা ঘটে। রংপুরে যৌথভাবে বাজার মনিটরিং কার্যক্রম চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI। সে সময় রংপুর সিটি বাজারে ভেজাল পণ্য বিক্রি এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে 2 ব্যবসায়ীকে 11,000 টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান জানিয়েছেন, নিত্যপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং ভেজাল ও নকল পণ্য বিক্রি বন্ধে সবাইকে নিয়ে কাজ চলছে। ব্যবসায়ীরা অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ভোক্তাদের সংশ্লিষ্ট দপ্তরে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। সে সময় ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট BSTI এর মহাপরিচালক SM ফেরদৌস আলম, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শামীমুল হক ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। আমাদের যে লজিস্টিক আছে BSTI আমাদের সেটা দিয়ে তো সমস্ত বাজার পাহারা দিয়ে রাখা যাবে না, এটা একটা বিষয়। সেখানে আমি বলবো যে ব্যবসায়ী কমিটির এনগেজমেন্ট দরকার, তার চেয়েও বলবো যে ভোক্তার সচেতনতা দরকার। যখন এই দাম বেড়ে বেশি বেশি বলছে সেই বিষয়গুলো আমাদেরকে ইনফর্ম করা। সরকার রাজনৈতিক উদ্দেশ্যে নতুন ব্যাংকের অনুমোদন দিয়েছিল এবং যারা অনুমোদন পেয়েছেন তাদের প্রথম উদ্দেশ্য ছিল ডাকাতি করা। ব্যাংকিং খাতের অনিয়ম নিয়ে এ মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। ব্যাংকিং খাতে সুশাসন জোরদারে ব্যাংক একীভূতকরণ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এই মন্তব্য করেন সালেহ উদ্দিন আহমেদ। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় ছায়া সংসদ প্রতিযোগিতায় BGMA ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বিতর্কিকরা জয়ী হয়। ব্যাংকিং খাতে সুশাসন ও দুর্নীতি রোধে তদন্তের দীর্ঘসূত্রিতা কমানো সহ ব্যাংকে পারিবারিক প্রতিষ্ঠান না বানানোর পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর। এতগুলি ব্যাংক দিলেন কেন? রাজনৈতিক সিদ্ধান্তে ব্যাংক দেওয়া হয় কোনো দেশে, রাজনৈতিক সিদ্ধান্তে ব্যাংক দিয়ে দিলেন এবং যাদেরকে ব্যাংক দিয়েছে তাদের ক্যাপাসিটি নাই, অ্যাব ইনিশিও যেটা লিগ্যাল ভাষায় বলে, প্রথম থেকে তাদের উদ্দেশ্য টাকা চুরি করা। এখানে তো পলিসিরও দোষ আছে, আমি শুধু হিসেব বলবো না, পলিসি আমাদের অনেক ভুল হয়েছে প্রথম থেকেই, কিন্তু এই 61টা ব্যাংক দেওয়া সেটা একটা পলিসিগত ভুল। তারপরে দ্বিতীয়ত এই ব্যাংকগুলি যেন 2 বছরে ভালোভাবে মনিটর করা হয় না। বাংলাদেশে কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে হবে, যে ওয়েলফেয়ার ওরিয়েন্টেড। রাজধানীতে জমে উঠেছে ঈদুল ফিতরের কেনাকাটা। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতারা ভিড় জমান ফুটপাত ও বিভিন্ন বিপণী বিতানে। শিশুদের পোশাক বিক্রি হচ্ছে বেশি। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। রাজধানীর পান্থপথের বসুন্ধরা শপিং মলের পাশে ফুটপাতে নানা পোশাক ও পণ্যের পসরা। তুলনামূলক কম আয়ের মানুষজন কিনছেন এসব পোশাক। সাশ্রয়টা একটু বেশি ভালো হয়, যার জন্য কমফোর্টেবল হয় এবং জামার কাপড়গুলো অনেক সুন্দর। তো সেই ক্ষেত্রে মানে এক্সাইটেড হয় যে এখানে কিনে কমফোর্টেবল মনে করি। কিছু কেনা হয়নি, তবে দাম দর চলতেছে, একটা পায়জামা নিতে আসছে এখানে আর কি। তবে ফুটপাতে বিক্রি গতবারের তুলনায় কম বলছেন বিক্রেতারা। মধ্যবর্তী যারা আমাদের কাছ থেকে কেনাকাটা করে, আর অনেকে বসুন্ধরা যাইতে পারে না, তো আপনার রেট বেশি কেনাকাটা করবো, কারণ মানুষের চিন্তা ভাবনা করে যে 500-600 টাকার ভিতরে একটা প্যান্ট কিনুন, সবই তো এই রেটটা পারে না, আমাদের কাছ থেকে পাইতেছে। আপনারা তো মনে করেন এই সেল কত সীমিত লাভে, তাই এবারে তো অনেক খারাপ গেছে, এত ভালো হয় না। তো যে আপনি আজকে শুক্রবার, তো আজকে থেকে একটু অনুযায়ী ভালো যেতেছে। বসুন্ধরা শপিং মলে দেখা যায় ভিন্ন চিত্র। ঈদের কেনাকাটায় ভিড় বসুন্ধরার অভিজাত বিপণী বিতানগুলোতে। পোশাকের যে মূল্যটা সেটা আমার কাছে অনেকটা রিজনেবল মনে হচ্ছে। শিশুদের নতুন নতুন বাহারি পোশাক পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের দোকানে। আমরাই একমাত্র বাংলাদেশের বাচ্চাদের ব্র্যান্ড শৈশব, যেটা বাচ্চাদের জন্য শুধুমাত্র করা হয়, আর আমাদের কাছে বাচ্চাদের সবই পাবেন। আমরা বাচ্চাদের জন্য একদম আপনার 6 মাস থেকে শেরওয়ানি, পাঞ্জাবি, কাবলি, মেয়েদের জন্য শাড়ি, 3 পিস, লেহেঙ্গা, ঘাগরা চুল্লি, পার্টি ফ্রক, জুতো থেকে শুরু করে আমাদের কাছে সব আছে। বাচ্চাদের জন্য হচ্ছে ঘাগরা চুল্লি আর 3 পিসটা, আর ছেলেদের জন্য কাবলিটার চাহিদা বর্তমানে খুবই বেশি। সাথে সাথে পার্টি ফ্রক আছে, আর আমাদের কাছে কিছু আছে যেগুলো হচ্ছে আমরা এক্সক্লুসিভ কিছু জুতা থাকে ওইগুলোর ম্যাচিং করে, ওইগুলোও আছে আমাদের কাছে। বাহারি পোশাক কিনে আনন্দিত শিশুরা। আমি সারা নাইর এই ড্রেসগুলোই কিনছি, আবার মানে আরও কিনবো। আমরা এখন প্যান্ট দেখতেছি, এমনি এখানে শৈশবে এই দোকানের যত কিছু আছে সব কিছু ভালো আছে।
পাঞ্জাবি, শার্ট, লেহেঙ্গা, থ্রি পিস, শাড়ির দোকানগুলোতেও রয়েছে ক্রেতাদের ভিড়। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। কক্সবাজারের টেকনাফে মরিচের সাথে সাথী ফসল হিসেবে মিষ্টি জিরা আবাদে সাফল্য পেয়েছেন কৃষক। মিষ্টি জিরা চাষে উদ্বুদ্ধ করতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কক্সবাজারের টেকনাফের সদর ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম বাজার থেকে মিষ্টি জিরার বীজ ক্রয় করেন। ২০ শতক জমিতে মরিচের সাথে সাথী ফসল হিসেবে মিষ্টি জিরার চাষ শুরু করেন তিনি। শুরুতে বুঝে উঠতে না পারলেও পরে ভালো ফলন পেয়েছেন। টেকনাফ থেকে বীজ আনিয়া ফঞ্জাইজ করা মতো ১০-১৭ শতক মতো জমিন ক্ষেত করছি। এগুলো আল্লাহ দিলে খুব অনেক সুন্দর দেখছি। আগেতে আর আশা করি না এগুলো খেতে হইব এখানে। এখন আগামী বছর এইখান থেকে বেশি লই মাল্লাল বাবাইলি। আগামী বছর অনেক বড় করে খেতে করবে। মাশাআল্লাহ আল্লাহ দিলে সুন্দর এই সামর্থ্য আরো করিও আল্লাহ করা হলে আরো করিও বড় কেমন করিও আল্লাহ দিলে খেতে সুন্দর আল্লাহ দিলে। মিষ্টি জিরা সাথী ফসল হিসেবেও আবাদ হতে পারে বলছে কৃষি বিভাগ। আমরা প্রতিনিয়ত এসে এখানে ওনাদেরকে সহযোগিতা বলতে বিভিন্ন ধরনের চাষের কিভাবে করবে, সার, বীজ, বিভিন্ন ধরনের পোকামাকড় হলে এগুলো পরামর্শ দিয়ে থাকি আর ওনাদেরকে উদ্বুদ্ধ করি। আর বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে এখানে এলাকা ভিত্তিক উঠান বৈঠকের মাধ্যমে আমরা এই নতুন নতুন ফসলগুলো চাষ করার জন্য ওনাদেরকে উদ্বুদ্ধ করি। কোনো সাথী ফসল ছাড়া যদি এককভাবে যদি জিরা চাষ করা যায় আমি মনে করি এটা খুবই লাভবান হবে, মানে মরিচ থেকে অনেক বড় লাভবান হবে। কক্সবাজারে মিষ্টি জিরার ফলন বাড়তে ও কৃষককে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ দেওয়া সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে কৃষি বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পরিচ্ছন্ন, নির্মল আর সবুজ নগরী খ্যাত রাজশাহী এখন ফুলের শহর। ফুলে ফুলে ছেয়ে গেছে নগরীর ফুটপাত, সড়ক বিভাজক ও আইল্যান্ড। বছর জুড়েই ফুটছে রং বেরঙের ফুল। ফুলের সৌন্দর্য আর সৌরভে মুগ্ধ নগরবাসী। আবু সালেম মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সবুজ শ্যামল প্রকৃতির ছায়ায় ঘেরা রাজশাহী। কংক্রিটের নগরী থেকে বদলে যাওয়া পরিচ্ছন্ন এই শহরে এখন ফুলের রাজত্ব। সূর্যমুখী, চেরি, টগর, মেঞ্জিরি, শিউলি, কাঠগোলাপ সহ নানা ফুল ফুটে আছে নগরীর প্রায় ৪৭ কিলোমিটার সড়ক বিভাজন ও আইল্যান্ড জুড়ে। আরও রয়েছে টগর, রক্তকরবী, হলুদ গৌরীচূড়া, রঙন, মাধবীলতা, বকুল, বাগানবিলাস সহ রং বেরঙের নানা ফুল। পুরো শহরটাই যেন পর্যটন কেন্দ্র। বিরামহীন ক্লান্ত ছুটে চলা নগরবাসী স্বস্তি খুঁজে পান বাহারি এসব ফুলের মাঝে। শুধু গ্রিন সিটি না, আমাদের এই রাজশাহী নগরী ফ্লাওয়ার সিটিও বলা যেতে পারে। আমাদের রাজশাহী শহরে আপনি যেখানে যাবেন, যে কোনো রাস্তার মাঝখানে, মোড়ে, রাস্তার ধারে শুধুমাত্র ফুল, নানা ধরনের ফুল। এই নগরী এখন বলতে গেলে ফুলের নগরী। টোটাল শহরটাই এখন ফুলের সাজে সজ্জিত, যেটা আমার মনে হয় যে গোটা এশিয়ার মধ্যে এখন সর্ববৃহৎ ফুলের শহর বলতে গেলেও বলা যাবে রাজশাহী শহর এখন ফুলের নগরী। নগরীর প্রকৃতি ও পরিবেশের উন্নয়নে পরিকল্পিতভাবে প্রায় ৭০ প্রজাতির ফুল ও শোভাবর্ধক গাছ দিয়ে শহরকে নান্দনিক করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের কারণে বিরূপ প্রভাব থেকে নগরবাসীকে সুরক্ষা দেওয়ার জন্য নগরীর সকল গুরুত্বপূর্ণ সড়কের বিভাজক, ফুটপাত এবং ত্রিভুজ গোল চত্বরে ব্যাপক হারে সৌন্দর্যবর্ধক গাছ রোপণ করা হয়েছে। এ পর্যন্ত নগরীতে ২ লাখ বৃক্ষজাতীয় ও প্রায় ১০ লাখ লতাগুল্মের গাছ, ফুলের গাছ সহ অন্তত ১৩০ প্রজাতির গাছ রোপণ করেছে সিটি কর্পোরেশন। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। বহু সংস্কৃতির দেশ কানাডা। বিভিন্ন দেশের মানুষের সাথে ১ লাখের বেশি বাঙালি কানাডায় স্থায়ীভাবে বাস করছেন। পবিত্র রমজান মাস এলেই চোখে পড়ে বিভিন্ন দেশের মুসলমানদের সাথে বাঙালিদের অভূতপূর্ব ধর্মীয় রীতিনীতির আদান প্রদান ও সহমর্মিতা।
যার প্রতিফলন ঘটে ইফতারির বিশেষ আয়োজনে। প্রবাসীদের ইফতার আয়োজন নিয়ে আহসান রাজীব বুলবুলের রিপোর্ট। প্রবাসী মুসলিম বাঙালিরা কানাডায় থাকলেও ভুলে যায়নি নিজ দেশের রীতিনীতির কথা। প্রবাসী পরিচিতদের সাথে মিলিত হয় ইফতার আয়োজনে। ছুটির দিনগুলোতে ইফতারের পর মধ্যরাত অবধি চলে বাঙালি খাবার আর আড্ডা। বাংলাদেশে ছোটবেলার ইফতারের দিনগুলোর কথা খুব মনে পড়ে। আমরা এখানেও কিছুটা আয়োজন করেছি, পেঁয়াজ, বুট, মরিচ, ছোলা সবকিছু আছে আমাদের, সবাইকে ট্রেডিশনাল খাবার। গ্রোসারির দোকানগুলোতে জুস, ছোলা, বেসন সহ বিভিন্ন দেশের খাবার বিক্রি হচ্ছে ইফতার আইটেম হিসেবে। প্রবাসী বাঙালিরা ছুটির দিন সহ কর্মময় দিনগুলোতেও পরিবার পরিজন নিয়ে যান ইফতার কিনতে। প্রবাসী বাঙালিদের মালিকানা দিন গ্রোসারিগুলো বাংলাদেশি পণ্য দিয়ে পসরা সাজিয়েছে। এ মাসে আমাদের অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছি, বিশেষ করে বাংলাদেশিদের কাছ থেকে আমরা অনেক ইফতারের অর্ডার পাচ্ছি এবং তারা আমাদের রেস্টুরেন্টে বসেও ইফতার করছে। রেস্টুরেন্টগুলোতে ইফতার আইটেমে থাকছে বাঙালি খাবার, রয়েছে বাংলাদেশের মতো তৈরি শাহী হালিম, শাহী জিলাপি, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, ছোলা, বিভিন্ন ধরনের ফল ও শরবতের ব্যবস্থা। পণ্য সামগ্রীর অনেক চাহিদা, বাংলাদেশ থেকে অনেক নতুন নতুন পণ্য আসতেছে আমাদের প্রত্যেকদিন। ঈদ উপলক্ষে একটু অনেক বেশি ব্যস্ত আমরা। ইফতার আর তারাবির নামাজ শেষে প্রবাসী বাঙালিরা যখন মিলিত হয় একে অপরের সাথে, তখন সৃষ্টি হয় ভিন্ন আমেজের। মনে হয় এ যেন একখণ্ড বাংলাদেশ। রমজান মাস এলেই আবেগতাড়িত হয়ে পড়ে প্রবাসী বাঙালিরা। বিশেষ করে ইফতারের সময়টাতে ফিরে যায় অতীতে, খুঁজে ফিরে সোনালী অতীতকে। স্মৃতিচালিত হয় স্বজনেরা। মা, মাটি আর দেশ ভালো থাকুক, এমনটাই তাদের প্রত্যাশা। কানাডার ক্যালগেরির অ্যাজমন্ড থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই। এবারে খেলার খবর।